ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় ৩ দিনের শোক। কাল বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান, বাকি থাকবে আর মাত্র ২টি। দৃশ্যমান হবে প্রায় পুরো সেতু। ডিসেম্বরের প্রথম ভাগেই সবগুলো বসানোর আশা। করোনায় বিপর্যস্ত বিশ্বেও অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। যখন তখন সংঘর্ষে জড়িয়ে পড়ছে কক্সবাজারের রোহিঙ্গারা, ঘটাচ্ছে খুন, ডাকাতি সহ নানা অপরাধ। প্রত্যাবাসনে এনজিও ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং দর নিয়ে সমঝোতা না হওয়ায় হাট থেকে ধান কিনছেন না মিলাররা। নওগাঁয় একদিনেই দাম কমে গেছে প্রতি মণে ১০০ টাকা। বাংলার সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার মহাপ্রয়াণে শোকে ভাসছে গোটা বিশ্ব। তার চলে যাওয়া মানতেই পারছেন না কোটি ভক্ত। করোনা সংক্রমণের ঝোঁকে উপেক্ষা করেই আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের রাস্তায় নেমে আসেন মানুষ। দেশটিতে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্সিয়াল প্যালেসে চলছে শ্রদ্ধা নিবেদন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন শেষকৃত্য হবে রাষ্ট্রীয়ভাবে। ফুটবল ঈশ্বর একজনকেই বলা হয়, তিনি ডিয়েগো ম্যারাডোনা। প্রজন্ম থেকে প্রজন্ম পার হয়েছে, কিন্তু ম্যারাডোনার জন্য আর্জেন্টিনার কোটি মানুষের ভালোবাসা কমেনি এতটুকু। মহাতারকার প্রয়াণ হয়েছে, যার মধ্য দিয়ে শেষ হলো ফুটবল ইতিহাসের রোমাঞ্চকর এক অধ্যায়েরও। আর্জেন্টাইনদের কাছে সবসময় ভালোবাসা পাওয়া ম্যারাডোনার মৃত্যুর খবর শুনতেই তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বুয়েনোস আয়ার্সের রাস্তায় নেমে আসেন ভক্তরা। খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে অনেক আগে, কিন্তু বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রে। ফুটবল মাঠে তার কারিকুরি যেমন মন্ত্রমুগ্ধ করত, তেমনি শিরোনাম হতেন বিতর্কিত নানা ঘটনায়। আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় এটা সত্য না, ম্যারাডোনা মরতে পারেন না। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি। ম্যারাডোনার মৃত্যুর খবরটা পাওয়া মাত্র আমি নিজেকে সামলাতে পারিনি, খুবই কষ্ট হচ্ছে। অন্য প্রসঙ্গ, আগামীকাল পদ্মা সেতুতে যুক্ত হচ্ছে আরেকটি নতুন স্প্যান। সেতুর ৩৯তম স্প্যানটি মাছ নদীতে বসানো হলে দৃশ্যমান হবে ৫,৮৫০ মিটার। স্প্যান বসানোর সব প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। বাকি ২টি স্প্যান বসানো হবে ডিসেম্বর মাসে। সাইফুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন এহসান জুয়েল। একেবারে শুরুর দিনগুলোতে পদ্মা সেতুতে স্প্যান বসানো হয় জাজিরা প্রান্তে। নকশা জটিলতায় মাওয়া প্রান্তের অনেকগুলো পিলারের কাজ আটকে থাকায় স্প্যান ও পিলার দুটি কাজে অগ্রাধিকার পেয়েছে জাজিরা প্রান্ত। এই প্রান্তে তাই পাট থেকে টানা বসানো আছে ২৯টি স্প্যান। জটিলতা কেটে যাওয়ার পর গতি পেয়েছে মাওয়া প্রান্তের কাজও। সবশেষ ৭টি স্প্যানই বসানো হয়েছে এখানে। সব মিলে এখন মাওয়া প্রান্তেও পাট থেকে শুরু করে দৃশ্যমান আছে ৯টি স্প্যান। এবার সেতু ২ প্রান্ত জোড়া দেওয়ার পালা। পুরো সেতুর ৪১টি স্প্যানের মধ্যে যে ৩টি বাকি, তার সবগুলোই এখন একসাথে মাঝ নদীতে। ধারাবাহিকভাবে এখন সেগুলো বসানো হবে। একটা স্প্যান বসার পরে যে সময়টা দিতে হয়, অনেকগুলো কাজ আমরা আগে রাখতে পারছিলাম এর মধ্যে, যেমন বিয়ারিং বসানো, এটা সেটা করা, এই কাজগুলো আমরা করে ফেলতে পারছিলাম। প্লাস এখন আমাদের চেষ্টা করছি আমরা, যেহেতু সময়টা আমাদের অলরেডি ডিলে হয়ে গেছে, আর কিভাবে সময় কমানো যায় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং সব যেহেতু রেডি, আগে অনেক সময় অনেক কিছু রেডি থাকতো না, সেই জন্য টাইমটা কমে আসছে। চলতি মাসে এর মধ্যে বসানো হয়েছে ৩টি স্প্যান। ৩৯তম স্প্যানটি হতে যাচ্ছে মাসের ৪ নম্বর। বাকি থাকবে মাত্র ২টি, সেগুলো বসিয়ে দেওয়া হবে ডিসেম্বরের প্রথমাংশে। আর মাত্র ৩টি স্প্যানের দূরত্বে দাঁড়িয়ে পদ্মা সেতু। ৩৯তম স্প্যানটি বসানোর পর সে দূরত্ব আরও কমে দাঁড়াবে মাত্র ৩০০ মিটার। দূরত্ব যতই কমছে, বাড়ছে আশার আলো। সামনে অপেক্ষা স্বপ্ন ছুঁয়ে যাওয়ার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় বিপর্যস্ত বিশ্বেও অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ঢেউ থেকে মানুষকে রক্ষায় প্রশাসনের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে প্রশাসনের কর্মকর্তাদের।
উন্নয়নে আপনার বিনোদনের স্বয়ংসম্পূর্ণ। করোনার ধাক্কা লেগেছে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সেও। জনপ্রশাসনে নতুনভাবে অন্তর্ভুক্ত কর্মকর্তাদের আইন ও প্রশাসনের খুঁটিনাটি দিক জানতে হয়। এই লক্ষ্যে চলতি বছরের 5 জানুয়ারি 116, 17 ও 18তম ব্যাচের আইন ও প্রশাসন কোর্স শুরু হয়। 5 মাস ব্যাপী এই কোর্স এবার অনলাইনে সম্পন্ন করলেন প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তারা। 117তম বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শাহবাগের আইন ও প্রশাসন একাডেমিতে এই কোর্স সম্পন্ন করা কর্মকর্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী শেখ হাসিনা। 46 জন নারী ও 70 জন পুরুষ কর্মকর্তা এবারের কোর্স সম্পন্ন করেছেন। কৃতি প্রশিক্ষণার্থীদের দেয়া হয় রেক্টরস অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের সভাপতি সরকার প্রধান বলেন, লক্ষ্য ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, অর্জিত জ্ঞান নিয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে কর্মকর্তাদের। দেশটাকে উন্নত করতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত আমরা কর্মচারী গড়ে তুলতে চাই, যেন মানুষ তার সেবাটা পায়। সেটাই আপনারা দেবেন, এটাই আপনাদের কাজ। গবেষণা এবং বিজ্ঞানের প্রভাব তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবে পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার অস্বাভাবিক পরিস্থিতিতে কর্মস্থলে যোগ দেয়া এসব কর্মকর্তাদের শেখ হাসিনা বলেন, দ্বিতীয় ঢেউ থেকে মানুষ বাঁচাতে আরও সক্রিয় হতে হবে মাঠ পর্যায়ে। এটা যেন বিস্তার না লাভ করতে পারে তার জন্য যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে আপনারা চলবেন, কারণ দ্বিতীয় যে ঢেউটা আসছে সেটা কী পর্যায়ে যাবে এখনও আমরা জানি না। অনেক দেশ এখন অলরেডি তারা লকডাউন করে ফেলেছে, অনেকে কারফিউ দিচ্ছে। আমরা এখনও সহনশীল অবস্থা আছি, কিন্তু আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। মানবিক সমাজ গড়তেও দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগী হতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এর বিরুদ্ধে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ জয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। ছোট্ট সেই ব্যাঘ্র শাবককে দেখতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। যখন তখন সংঘর্ষে জড়িয়ে পড়ছে কক্সবাজারের রোহিঙ্গারা, ঘটাচ্ছে খুন, ডাকাতি সহ নানান অপরাধ। রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যাবাসনে এনজিও ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আরও জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ বয়ে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। একে একে 3টি বছর পার করেছে আশ্রয় নেওয়া মিয়ানমারের এসব নাগরিক, কিন্তু এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা যায়নি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে দিন দিন টেকসই হচ্ছে রোহিঙ্গাদের বসবাস। ক্যাম্পে আধিপত্য বিস্তার, বাজার ও মাদক নিয়ন্ত্রণে জড়িয়ে পড়ছে সংঘর্ষ, গোলাগুলি ও খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। স্থানীয়দের দাবি, প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় রোহিঙ্গারা ভুলে যেতে বসেছে নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার। ফলে রোহিঙ্গাদের কারণে নানাবিধ সমস্যায় উদ্বেগ বাড়ছে তাদের। তারা সন্ত্রাস, রাহাজানি এবং কোনাকুনিতে ব্যস্ত। বারবার কিন্তু তাগিদ দেওয়ার পরেও রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হয়েছে। এনজিও, জাতীয় সংঘ সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না বলে দাবি অধিকার বাস্তবায়ন কমিটির নেতার। জাতীয় সংঘ সহ অন্যান্য যে আন্তর্জাতিক বড় বড় সাহায্য সংস্থাগুলো আছে, তারা যদি আসলেই আন্তরিক হতো তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন এত বিলম্বিত হতো না। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গা প্রত্যাবাসনই সরকারের মূল টার্গেট। তাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে, তোমরা এই দেশের না, তোমাদেরকে মানসিকভাবে রেডিও, তোমরা মায়ানমার যেতে হবে, যেটা তোমাদের নিজেদের দেশ। 2017 সালের 23 নভেম্বর নাইপিদুতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি হয়, কিন্তু চুক্তির বাস্তবায়ন আজও হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাদ্য বিভাগের সঙ্গে চালের দর নিয়ে সমঝোতা না হওয়ায় হাটে ধান কেনা থেকে পিছু টান দিয়েছে মিলাররা। এতে একদিনের ব্যবধানে মন প্রতি 100 টাকা দর পড়েছে ধানের। হঠাৎ ধানের দর কমে যাওয়ায় হিসাব মেলাতে পারছেন না কৃষক। ধানের দর নিয়ন্ত্রণ ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ চাষিদের। ব্যবসায়ী নেতারা বলছেন,
চালের দরের সঙ্গে মিল রেখে ধান কিনতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। চালের দর বাড়ানো নিয়ে বুধবার বিকেলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে 3.5 ঘন্টা বৈঠক করে রংপুর ও রাজশাহী বিভাগের মিলাররা। কিন্তু বৈঠকে চালের পূর্ণ দর বাড়ানো যাবে না বলে সাফ জানিয়ে দেন খাদ্যমন্ত্রী। এই বৈঠকের একদিন পরই নওগাঁর হাটগুলোতে ধানের দর মনপ্রতি 100 টাকা পর্যন্ত কমে গেছে। ধানের এমন দর পতনে হিসাব মেলাতে পারছেন না কৃষকেরা। হাটে আমাদের কোনো ব্যবসায়িক নাই, আজকে হাটের ধান বেচতে আসছে, হঠাৎ ধানের দাম কম। 1000 টাকা মন আজকে, অন্য সময় 1050-1100 টাকা মন ধান। বাজার দাম কমার কারণ মিলাররা নিচ্ছে না ধান, ওই জন্য হাটে ধানের ব্যাপারই না আসায় দর পড়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। আর দর কমিয়ে দেওয়াকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন চাষিরা। ব্যবসায়ীরা কারসাজি করে দাম কমাচ্ছে, এভাবে দাম কমলে তো কৃষক আমরা বাঁচবো না। এতে আমাকে খুব কষ্ট হচ্ছে। কৃষকের অভিযোগ সঠিক নয় দাবি করে চালের দরের সাথে হিসেব কষে ধান কেনার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। অসামঞ্জস্যপূর্ণ বাজার, ধান এবং চাউলের সমন্বয় নেই। সরকারের যেটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত মোতাবেক চাউলের মূল্য হচ্ছে 41-42 টাকা দাঁড়ায়। এটি সমন্বয় করার জন্য হচ্ছে বলেছি, কিন্তু হচ্ছে সেইটির প্রতি খুব বেশি গুরুত্ব সরকার দিচ্ছে বলে মনে হয় না। চলতি মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে 26 টাকা কেজিতে 2 লাখ মেট্রিক টন ধান আর 37 টাকা কেজিতে মিলারদের কাছ থেকে 6 লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দেয়। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 37 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6524 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2292 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 17,052 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 27,13,202 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,292 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,56,438 জন। 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,524 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,274 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,71,453 জন। শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে। ঝোঁকে এড়াতে ভোরেই হেডলাইট জ্বালিয়েই যান চলাচল করছে। শীত জেঁকে বসেনি এখনো, কিন্তু কুয়াশার ভোরে যান চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই হেডলাইট জ্বালিয়েই চলছে গাড়ি। মধ্যরাতের পর বাড়তে থাকে শীত, তবু ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে কাজের জন্য বের হতে শুরু করে শ্রমজীবী মানুষেরা। হিমের পাহাড় হিমালয়ের পাদদেশে অবস্থান বলে উত্তরের রংপুর দিনাজপুর অঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট এমনিতেই একটু বেশি। আগেভাগে শীত আসা, দেরিতে যাওয়া আর বেশি তীব্রতার দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষকেই। সূর্য উঠে নেয় এবং ঠান্ডাটা প্রকোপ বেশি। উত্তরবঙ্গে তো শীতের তীব্রতা বেশি সবসময় থাকে। বাতাসের জন্য মনে করেন যে হাত পা বাইরে হয়ে যায় না, বাতাস প্রচুর আসতে খুব কষ্ট হয়েছে আমার। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমতে শুরু করেছে, তবে এবার প্রথম মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ডিসেম্বরের মাঝামাঝি। ডিসেম্বরের মাঝামাঝি পর্যায়ের দিকে, মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে অথবা মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহটা আমরা সেটা পেতে পারি। তারপরে দিন যত গড়াবে তত বেশি আমরা হয়তোবা তীব্র শৈত্যপ্রবাহ পেতে পারি। চলতি বছর বেশি বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা কম হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। নতুন সরকার, সময় সংবাদ, রংপুর। দেখছেন বাংলার সময়। হবিগঞ্জে চলছে 3 দিন ব্যাপী অনলাইন জব ফেয়ার। মেলায় চাকরির সুযোগ পাচ্ছেন 4 শতাধিক চাকরি প্রত্যাশী। শিল্পাঞ্চল এলাকার 5টি কোম্পানিতে তাদের নিয়োগ দেয়া হবে। করোনা মহামারীতে চাকরি হারিয়ে যখন বিপাকে কর্মজীবীরা, তখন উল্টো চিত্র হবিগঞ্জে। জেলার চাকুরি প্রত্যাশীদের জন্য আয়োজন করা হয় অনলাইন জব ফেয়ার। আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার দেওয়া হয় 25 জন চাকুরি প্রার্থীর। তাৎক্ষণিকভাবে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন। আমরা যে ঘরে বসে এই চাকরিটা পাইতেছি, তার জন্য আমাদের সংসার খুব ভালোভাবে স্বাবলম্বী হবে। আর এই কার্যক্রম যদি চালু থাকে অবশ্যই জেলার উন্নতি এবং বেকার সমস্যা দূর হবে। 250 চাকরি প্রত্যাশীদের আমরা জব প্রদান করব বিভিন্ন কোম্পানিতে, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে 400-র অধিক প্রার্থী
এর মাধ্যমে চাকরি পাবে। বেকার সমস্যা সমাধান করতেই এই মেলার আয়োজন বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। মন্ত্রণালয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং চাকুরি প্রত্যাশী বেকার যুবকদের মধ্যে একটি সংযোগ ঘটিয়ে তাদেরকে স্বল্পকালীন একটি প্রশিক্ষক দিয়ে এই কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। আমরা আশা করব যে এই কাজে সফল হলে একসময় ধীরে ধীরে হবিগঞ্জ জেলা একটি বেকার মুক্ত জেলা হিসাবে ঘোষিত হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বিটাক ও এটুআই প্রোগ্রাম এই মেলার আয়োজন করে। মেলায় চাকুরির আবেদন করেন ৮ শতাধিক প্রার্থী। সময় সংবাদ, হবিগঞ্জ। চট্টগ্রাম চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি। রাজ জয়ের ঘর আলো করে জন্ম নিয়েছিল 3টি ছানা। তাকে দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সদ্য জন্ম নেয়া ছোট্ট ডোরাকাটা বাঘশাবক খুনসুটি আর খেলা চলে মেতে উঠছেন, তবে মা কিংবা বাবার সাথে নয়, চিড়িয়াখানার কিউরেটর শাহাদাতের সাথে। মা বাবার মায়া মমতায় সারাক্ষণ বুকে আগলে রাখছেন। দুধসহ নানা খাবার দিয়ে বড় করছেন শাবকটিকে। জন্মের পর মা বাবা থেকে আলাদা করে রাখা 1 কেজি 300 গ্রাম ওজনের শাবকটির বয়স 12 দিন। সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে সে কেয়ারটা নেওয়া যায় এবং বাচ্চাটাকে জানি সার্ভাইভ করানো যায়। যখন একটু হাঁটাটা ভালো মতো শিখবে তখন আমরা বলতে পারবো আসলে যে সে 100% ওকে আছে। গত 14 নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ ও জয়ার ঘরে 3 বাঘশাবক জন্ম নেয়। তবে বেঁচে আছে একটি। ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণ শাবক আর বাঘ দম্পতি। সবার বিশেষ নজর সাদা ডোরাকাটা শুভ্রা নামের বিরল প্রজাতির বাঘটির দিকে। আমরা আসলে এটা দেখতে চাচ্ছি। এখানে জন্ম হয়েছে সেটা শুনতে পারছি, এখন আমরা দেখতে পাইনি। ভাগগুলো অনেক জেদি, ওরা ডাকতেছে। বাচ্চারা কোথাও যেতে পারতেছে না, বাসায় থাকতেছে, স্কুল অফ। ওর জন্মদিনের দিন আজকে ওকে বেড়াইতে নিয়ে আসছি চিড়িয়াখানায়। করোনার সময় সারাদিন ঘরে বসে থাকে, কোনো কাজ নাই, তাইতে অবসর পাইলে একটু ঘুরে দেখি। 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে 33 লাখ টাকা দিয়ে বেঙ্গল টাইগার প্রজাতির রাজ ও পরিণামের 2টি বাঘ আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তাদের ঘরে 18 সালে জন্ম নেয় জয়া এবং শুভ্রা। আর 2019 সালে ডিসেম্বরে জন্ম নেয়া আরেকটি শাবকের নাম ফেব্রুয়ারিতে রাখা হয় করুণা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় 3 দিনের শোক। কাল বসছে পদ্মা সেতুর 39তম স্প্যান, বাকি থাকবে আর মাত্র 2টি। দৃশ্যমান হবে প্রায় পুরো সেতু। ডিসেম্বরের প্রথম ভাগে সবগুলো বসানোর আশা। এবং করোনায় বিপর্যস্ত বিশ্বেও অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।